গতকালকে যে ক্ষিপ্রতার সাথে আক্রমণ করা হয়েছে এটা অন্যটার সাথে মিলবে না। এমনকি ওই যে প্রেস ক্লাবে যে ক্ষিপ্রতা, তার চেয়েও বেশি ক্ষিপ্রতা বিএনপির। আজ পর্যন্ত 5ই অগস্ট থেকে এখন পর্যন্ত সবাই নির্দ্বিধায় বলবে যে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমি বলি বড় সংগঠন আওয়ামী লীগের মতো। এটা রাজনৈতিক দল হতে গেলে এই যে অঙ্গ সংগঠনগুলো, অন্যান্য দেশে অঙ্গ সংগঠন পাবেন না। আর যত গোলমালের মূলে কিন্তু অঙ্গ সংগঠন, অঙ্গ সংগঠনগুলো আসলে নিশ্চিত করা। এই ডক্টর ইউনূস কি এই 12 মাসে 12টি দরবার করতে পারতো না? জনগণের কথা শুনতে পারতো না? এই কয়েকটা পলিটিক্যাল, এই যে এই ঘটনা, বললাম না একটা করে দাঁত ভাঙে আর একটা দাঁত উঠে, এই ঘটনার পরে আবার কালকে 3টা পার্টির সাথে কথা বলবে। 3টা পার্টি কি রাজনৈতিক দল? 3টা পার্টি কি এখন? তারা তো নির্বাচিত না। এই যে 30টা পার্টির সাথে কথা বললো, তারা কি নির্বাচিত প্রতিনিধি জনগণের? জনগণ যদি বলে এরা, একটা দল কখন দালালে পরিণত হবে বা কখন ষড়যন্ত্রে পতিত হবে সেটা সেই দলকে সিদ্ধান্ত নিতে হবে। নুরুল হক নূর যদি কোনো ষড়যন্ত্রে পড়ে থাকে, ওই মেহেদী সাথে কথা বলছিল যে মিডল ইস্টে গিয়ে, সেখান থেকে শুরু করে একদম বিএনপির সাথে যোগ দিয়ে নিজের এলাকায় গিয়ে ক্যাম্পেইন করতে পারলো না, ফেরত আসলো। এগুলো যদি ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে সেই ষড়যন্ত্রে সে পা দিবে কেন? তাহলে কিসের রাজনীতি? সুতরাং রাজনীতি এমন এক আর্ট যে সবকিছু সব দিকে খেয়াল রাখতে হয়। দেখুন, জুতা মেরে গরুদানের মতো হলো যে নুরুল হকের মাথা ফাটানো হলো, দুঃখ প্রকাশ করে বিদেশে প্রয়োজনে পাঠানো হবে। এটা এর কোনো মূল্য নাই। অ্যাকচুয়ালি পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো এই সভ্য জগতে ম্যান হ্যান্ডেলিং। আমাদের সেনাবাহিনীতে কিন্তু ভেতরে ম্যান হ্যান্ডেলিং টোটালি বন্ধ। কোনো সৈনিককে কোনো সিনিয়র অফিসার বা কেউ কোনো কারো গায়ে হাত দিতে পারে না। এটা কিন্তু সিভিলের মতো নয়, এই জন্য ওটা এখনো সুশৃঙ্খল আছে। এবং যদি কেউ কখনো কারো গায়ে হাত দেয় বা লাঠি দিয়ে খোঁচা দেয় বা কিছু একটা করে যেটা শারীরিক, তার বিচার তাৎক্ষণিকভাবে হয়, যাতে উদাহরণস্বরূপ আর কেউ এগুলো না করে। দেখুন, আজকে আমাদের দেশে যে কালচার তৈরি করেছে, আপনি বারবার বলতেছেন যে এই সরকার নাটক। এই সরকার নাটক করার যোগ্যতা তো নাই। আমি এই প্রথম থেকে বলছি, এই সরকার হলো এমন এক সরকার যারা একটা একটা করে ধাক্কা খায় আর একটা করে আক্কেল দাঁত উঠে। আপনি দেখেন প্রতিটা জায়গায় তারা একটা ধাক্কা খায়, তারপরে আবার আক্কেল দাঁত উঠে, তারপরে পরবর্তীতে আবার ধাক্কা খায়। আপনি দেখেছেন মানে শক্ত কোনো স্টেটমেন্ট ওরকম যে গতকালকে এরকম একটা ঘটনা ঘটলো, তো সরকারে অনেকে বলছে যে সরকারের ইশারায় ঘটেছে, সরকারের ইশারা না থাকলে এটা হওয়ার কথা না। তো শক্ত কোনো স্টেটমেন্ট কি আমরা আসলে দেখেছি সরকারের পক্ষ থেকে? এই জন্যই তো বললাম যে নাটক করতেও তারা পারদর্শী না। আমি এখন একটা কথা বলবো যে নুরুল হক নূরের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী যেই ক্ষিপ্রতা দিয়ে আঘাত করেছে, এটা উপর থেকে নির্দেশ না হলে, যেটা আমরা ভিডিওতে দেখলাম বা আইডিয়া করলো মানুষ, আপনি অন্য আক্রমণের ক্ষিপ্রতা, আমরা যেহেতু সেনাবাহিনীর লোক, আমি ইন্টেলিজেন্স কোর্স করেছি, আমি বুঝি যে, এবং আপনারাও আমার সাথে বিশ্বাস করবেন, গতকালকে যে ক্ষিপ্রতার সাথে আক্রমণ করা হয়েছে এটা অন্যটার সাথে মিলবে না। এমনকি ওই যে প্রেস ক্লাবে যে ক্ষিপ্রতা, তার চেয়েও বেশি ক্ষিপ্রতা এখানে ছিল। এবং আফসারি ভাই আপনাকে জাস্ট সাপ্লিমেন্ট করি। জি, মানে যখন নুরুল হক নূরের দিকে লাঠি মারা শুরু করেছে, তখনও নূর পুলিশ আর্মিদেরকে বলছে থামেন থামেন, আর নিজের কর্মীদেরও বলছে ভিতরে যাও ভিতরে যাও। এই মারা আপনি ঠিকই বলেছেন, এই জন্যই আপনি অভিজ্ঞ। এইটা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত ছাড়া সম্ভব না। দেখেছেন যে কয়েকটি লাঠি মানে সেনাবাহিনীর পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে ওর দিকে লাঠি করতেছে, এটা তো ভিডিওতে আমাদের দেখেছি। এবং আইএসপিআর আপা একটা মিনিট খালি, সরি আইএস শোনেন, আপনি সরকারকে প্রশ্ন করেন। আইএসপিআর বলেছে আমরা সরকারের নির্দেশে করেছি। মামুন ভাই আপনি যে দেখছেন কিনা জানি না, স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য ছিল যে অফিসার বসে স্যার এটা নিয়ে ওই বুমরাং হবে এটা করলে। স্বরাষ্ট্রমন্ত্রী একটা, এটা মিডিয়া আসছে, কিন্তু মিডিয়া আসছে ওনার নির্দেশনা, এবং উনি চিফ অ্যাডভাইজারের রেফারেন্স দিয়ে কথাটা বলতেছে, তারে পিঠে হাত ভাঙিয়ে দেওয়ার জন্য। আপনি ওই যে লাল টি শার্ট পরা যে পরে জানতে পারলাম, এটা সত্য কিনা জানি না, যে পল্টন থানার ওসি ড্রাইভার, যখনই দেখবেন নিচের লেভেলের লোক খুব অতি উৎসাহিত হয়ে যায়, তাহলে ধরে নিতে হবে তার পেছনে কোনো শক্তি কাজ করছে। তো কালকের আক্রমণটা দুইটা জায়গায় ভুল হয়েছে। নুরুল হক নূরকে একটু কৌশলী হওয়া উচিত ছিল, কারণ যখন অনেক মানুষ একসাথে থাকে তখন কারো কোন দিক দিয়ে কোন জায়গায় আঘাত পড়ে, কার মাথায় ঢিল চললো, তখন ওখানে ক্ষিপ্রতা ওই নেতৃত্ব দিয়ে ওটাকে নিয়ন্ত্রণ করা যায়। আওয়ামী লীগ তো ওত পেতেই আছে, মানে ছাত্রলীগ আওয়ামী লীগ তো ওত পেতেই আছে এসব ঘটনার জন্য, জি, সুযোগ নেয়ার জন্য।
জি, আমি এখানে একটু আরেকটু কথা বলতে চাই যে মামুন ভাইয়ের কথা শুনলাম যে 24-এ নির্বাচনে যারা গিয়েছে তাদেরকে আমি আলাদা দেখতে বলেছি। উনি বলেছেন তো এর আগে 14-18 গিয়েছে, আবেগের ব্যাপার, আবেগে। তো এখানে আমার মনে হয় ভবিষ্যৎ প্রমাণ করবে যে 8 সালের নির্বাচন, 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন প্রেক্ষাপট এক ছিল না। 24-এর নির্বাচন ছিল স্বৈরতন্ত্রের চূড়ান্ত পর্যায়ে, যার জন্য 8 মাস পরেই পতন হলো। এখন এই 24-এর নির্বাচনে অংশগ্রহণ করা আর 8-এ, 14 আর 18-তে অংশগ্রহণ করা একই অংশগ্রহণ নয়, সেটা বুঝতে হবে। 71-এর মুক্তিযুদ্ধ আর 24-এর অভ্যুত্থানকেও মুখোমুখি করা কোনোভাবেই সঠিক নয়, কোনো ক্রমে এটা করা উচিত না। জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র আগে করলে এইগুলোর ভুল ধারণাগুলো মানুষের মধ্যে কেটে যেত। তো সুতরাং আমি মনে করি যে এই সরকারের যে মিশন ভিশন গুলো ঠিক করা হয়নি, সো নিচের এইম বা ছোটখাটো উদ্দেশ্যগুলো তখন ঠিক হবে না। মূল বিষয়টা হলো যে গণ অভ্যুত্থানের পরবর্তী যে জাতিকে সংগঠিত করা, যেটা সবচেয়ে বেশি সুযোগ ছিল বিএনপির। আজ পর্যন্ত 5 অগাস্ট থেকে এখন পর্যন্ত সবাই নির্দ্বিধায় বলবে যে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমি বলি বড় সংগঠন আওয়ামী লীগের মতো। এটা রাজনৈতিক দল হতে গেলে এই যে অঙ্গ সংগঠনগুলো, অন্যান্য দেশে অঙ্গ সংগঠন পাবেন না। আর যত গোলমালের মূলে কিন্তু অঙ্গ সংগঠনগুলো আসলে নিশ্চিত করা উচিত। আপনি দেখেন আবার সরকারের পক্ষে এই যে প্রেস সচিব বলেন কেউ রুখতে পারবে না, ফেব্রুয়ারির নির্বাচন হবেই, কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, এইটা বলার অধিকার বা ইভেন চিফ অ্যাডভাইজারকে কে দিয়েছে? ফেব্রুয়ারিতে যদি পরিস্থিতি না থাকে নির্বাচন হওয়ার মতো, তাহলে ওনারা কি গণক ঠাকুর? ওনারা যেভাবে এই ঘটনা আজকে গতকালকের বিষয় নিয়ে কথা বলার কথা, আজকে কেন উনি এটা জোর দিয়ে বলছেন যে নির্বাচনের কথা বলছেন? এই কথা বলাতে এখতিয়ারে নাই, তার কোনো প্রয়োজনও নাই। এই জন্যই বলছি, আমি মেজর আফসারি বলছি এই সরকার অভিনয়ও ব্যর্থ। এই সরকারের সিভিল ইলেকশন কমিশন না, এটা করা যাবে না। যদি সালাউদ্দিন যদি সিভিল ইলেকশন কমিশন হতো তাহলে একটা কথা ছিল, সে তো আরো 10টা পার্টির। এই সরকার কিছু অযোগ্য উপদেষ্টা নিয়ে আগুন নিয়ে খেলছে। এই জনগণ কিন্তু আগুনের মতো। এই জনগণের আপনি দেখেন, গ্রামগঞ্জে যান, মানুষের সাথে কথা বলেন, কারো না কারো আত্মীয় স্বজন কেউ না কেউ আহত হয়েছে, নিহত হয়েছে, যুদ্ধে এই অভ্যুত্থানে ছিল। তো তাদেরকে এইভাবে আঘাত করে মানে কি হনুরে সরকার, তাদের জনগণের সাথে কোনো সংযোগই নাই। জনগণের আজকে শোনেন, আমি এটা ডক্টর ইউনূসকে সুযোগ পেলে বলতাম, আপনাদের মাধ্যমে বলি যে এটা উনি কি পারতেন না মাসে একবার শেখ হাসিনা স্বৈরাচার হয়েও তো জনসাধারণের সাথে কথা বলতো, দরবারের মতো ডাকতো, বলতো যে আসেন আমার সাথে কথা বলেন, যা কার কি সমস্যা, কোনো জায়গায় কোনো অঞ্চলে কিছু হলে তাকে ডেকে, ওই পরিবার ডেকে এনে উনি কথা বলতেন। কিন্তু এই ডক্টর ইউনূস কি এই 12 মাসে 12টি দরবার করতে পারতো না? জনগণের কথা শুনতে পারতো না? এই কয়েকটা পলিটিক্যাল, এই যে এই ঘটনা বললাম না, একটা করে দাঁত ভাঙে আর একটা দাঁত উঠে, এই ঘটনার পরে আবার কালকে 3টা পার্টির সাথে কথা বলবে। 3টা পার্টি কি রাজনৈতিক দল? 3টা পার্টি কি এখন তারা তো নির্বাচিত না? এই যে 30টা পার্টির সাথে কথা বললো, তারা কি নির্বাচিত প্রতিনিধি জনগণের? জনগণ যদি বলে এরা কারা, এদের সাথে আপনি কথা বললেন? হ্যাঁ, তাদেরকে, এবং রেজিস্ট্রেশন পায় নাই তাদেরকে যে গুরুত্ব দিচ্ছে, রেজিস্ট্রেশন পাইছে এরম লোক রাস্তায় ঘুরতেছে, এরম দল। তো এই যে বৈষম্য ডক্টর ইউনূসের মধ্যে, আমি আপনাদেরকে বলি ইতিহাস কাউকে ছাড় দেয় না। ডক্টর ইউনূসের প্রতি যে প্রত্যাশা এই ছাত্র জনতার ছিল, ওনাদের যে নিয়োগকর্তারা এখন তার বিরুদ্ধে কথা বলে, ওনার স্বজনপ্রীতি এবং ওনার ব্যর্থতার কথা বলে। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমার বয়স তো কম হয় নাই, সেই পূর্ব পাকিস্তানে জন্মগ্রহণ করেছি। আমি বলতে পারি এই ডক্টর ইউনূস এবং তার সরকারে প্রতিটা ভুল, আপনি এই যে আসিফ নজরুলের কথা বললেন, উনি একজন আইনমন্ত্রী, তার ওই যে ওইখানে এই যে বিমান ধ্বংস হয়েছে, ওখানে গিয়ে 9 ঘন্টা আটক, ওখানে ও মাতব্বরি করার দরকার। ওখানে না আছে শিক্ষামন্ত্রী, না আছে চিকিৎসা মন্ত্রী, উনি গিয়ে ওখানে মাতব্বরি করার কি আছে? কি হনুরে? পরিবার নাকি সব আমেরিকায় পাঠাই দিয়ে